প্রত্যেকটার সাহায্যে আলোর কিছু প্রপার্টিকে এক্সপ্লেইন করা যায় প্রথমটা বাদ দিয়ে। এটাই ফার্স্ট স্লাইড, এর আগে হেডিংটা ছিল, আগে স্লাইড শুধু হেডলাইনটা ছিল। তো কণা তত্ত্ব আমরা এই চ্যাপ্টারে যে ধর্মগুলো পড়বো, আলোর যে প্রপার্টি গুলো পড়বো, সবগুলোই হচ্ছে ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা, শুধু লাস্টেরটা হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ দিয়ে এক্সপ্লেন করা যায়, তাড়িত চুম্বক তত্ত্ব। তো আমরা কণা তত্ত্বটা একটু হালকা জেনে নেই, কণা তত্ত্বটা কি বা নিঃসরণ তত্ত্বটা কি। এই কণা তত্ত্ব বা নিঃসরণ তত্ত্ব এটা দেওয়া হয় হচ্ছে তোমার নিউটন সর্বপ্রথম এই তত্ত্বটা দেন, কণা তত্ত্ব বা নিঃসরণ তত্ত্ব। নিউটন সর্বপ্রথম এই তত্ত্বটা আলো সম্পর্কিত এই তত্ত্বটা তিনি সম্ভবত 1665 সালে তিনি সর্বপ্রথম এই তত্ত্বটা দেন। প্রথম তত্ত্বটা একটু ডিসকাস করে আমরা দ্বিতীয় তত্ত্বে চলে যাচ্ছি। কণা তত্ত্ব বা নিঃসরণ তত্ত্ব, এটা আলো সংক্রান্ত প্রথম কোন তত্ত্ব, যেটা 1672 সালে 1672 তে স্যার আইজ্যাক নিউটন আলোর কণা তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বটা কি করেন? প্রদান করেন। এই তত্ত্ব অনুসারে নিউটন বলেন যে ধরো এটা হচ্ছে কোনো আলোক উৎস বা কোনো উজ্জ্বল বস্তু, এটা হচ্ছে আলোক উৎস। তিনি বলেন এই আলোক উৎস হতে ঝাঁকে ঝাঁকে, এই আলোক উৎস হতে ঝাঁকে 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 কিছু কণিকা নির্গত হয়। ঝাঁকে ঝাঁকে কিছু কণিকা নির্গত হয়। এই কণিকাগুলো অতি দ্রুত বেগে এই কণিকাগুলো আলোক উৎস হতে ঝাঁকে ঝাঁকে কিছু কণিকা নির্গত হয়, নির্গত কণা। এবং এই কণিকাগুলো অতি দ্রুত বেগে, এগুলোকে ওজনহীন কণা বলছেন তিনি, ওজনহীন। নিউটন বলছে কণাগুলো ওজনহীন। ওজনহীন না হলে তো আমাদের মাথায় এসে টোকা দিত, কণাগুলো এসে আমাদের মাথায় কি করতো? টোকা দিত। এটা হচ্ছে নিউটনের কথা, যদি ওজন থাকতো তাহলে আমাদের মাথায় এসে একটা টুক করে টোকা দিত। তাহলে আলোক উৎস হতে নির্গত ওজনহীন কণা, যেগুলোকে তিনি বলতেছেন কর্পাসকলস, এগুলোর নামই হচ্ছে কর্পাসকলস, এবং প্রচন্ড বেগে চারদিকে ছড়ায় পড়ে। প্রচন্ড বেগে তারা কি করে? চারদিকে ছড়ায় পড়ে, প্রচন্ড বেগে, অতি দ্রুত বেগে তারা চারদিকে ছড়ায় পড়ে, এবং আমাদের চোখে এসে যখন আঘাত করে তখন আমরা দর্শনের অনুভূতি সৃষ্টি হয়। আর এই কণাগুলোর আকার বা সাইজ বিভিন্ন রকমের হয়, এবং বিভিন্ন রকম আকারের কারণে বিভিন্ন বর্ণেরও সৃষ্টি হয়। এটা ছিল নিউটনের কথা 1672 সালে। 1672 সালে এটা নিউটনের কথা হচ্ছে এটা। এই তত্ত্বের সাহায্যে তিনি আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর ঋজু গতি এগুলোকে ব্যাখ্যা করেন। কিন্তু এই তত্ত্বের সাহায্যে বেশ কিছু প্রপার্টি, লাইটের আরো বেশ কিছু প্রপার্টি আছে, আলোর ব্যতিচার, তারপর অপবর্তন, সমবর্তন, বিচ্ছুরণ, ফটোতড়িৎ, এগুলো ব্যাখ্যা করা যায় না। তার এই তত্ত্বের সাহায্যে আলোর ঋজু গতি, আলো যে সরল রেখায় চলে এটাকে বলা হয় ঋজু গতি। ঋজু গতি, তারপর প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়। বাট আলোর ব্যতিচার,
আলোর ব্যতিচার অপবর্তন সমবর্তন ফটোতড়িৎ ক্রিয়া আরো কিছু প্রপার্টি আছে অ্যাকসেপ্ট এগুলো ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না। তো এটা প্রথম দিকের থিওরি, এটার সাহায্যে এই প্রপার্টি গুলো ব্যাখ্যা করা যায় না, আর উপরের প্রপার্টি গুলো ব্যাখ্যা করা যায়। কণাতত্ত্ব বা নিঃসরণ তত্ত্ব, তত্ত্ব নাম্বার 1। এবার আসো আমাদের এই চ্যাপ্টারের জন্য যে তত্ত্বটা উপযোগী আমরা সেই তত্ত্বতে যাব, সেটা হচ্ছে ওয়েভ থিওরি বা তরঙ্গ তত্ত্ব। ওয়েভ থিওরি বা তরঙ্গ তত্ত্ব। লেখা শেষ করো। ওকে। আলোর তরঙ্গ তত্ত্ব 1678 সালে 1678 1678 সালে হাইজেন্স এই তত্ত্বটি প্রদান করেন। এবং পরবর্তীকালে ইয়ং ফ্রেনেল এবং আদার্স ফ্রনহোফার প্রমুখ এরা কি করেন, এই তত্ত্বটাকে সুপ্রতিষ্ঠিত করেন, এটাকে সুপ্রতিষ্ঠিত করেন। সুপ্রতিষ্ঠিত করেন। আমরা পরবর্তীকালে দেখব যে ইয়ং এবং ফ্রেনেল আমাদের থিওরির ভিতরে এদের নাম চলে আসবে। এবং এই তত্ত্ব অনুসারে বলা হচ্ছে যে আলো যখন কোনো উৎস থেকে সৃষ্টি হয়, কোনো উৎস, ধরো এটা হচ্ছে উৎস, সোর্স, বা এটা সূর্য হতে পারে। উৎস থেকে যখন আলোটা ছড়িয়ে পড়ে, ধরো আলোটা এখানে আসবে, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ বা এটা সূর্য, তখন আলোটা যে প্রপাগেট করে, সঞ্চালিত যে হয় তরঙ্গ আকারে, সেটা ইথার নামক একটি কাল্পনিক মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হয়। ইথার তত্ত্ব চলে আসে এখানে। ইথার নামক একটি মাধ্যম, এই মধ্যবর্তী যে মাধ্যমটাকে তিনি নাম দেন হচ্ছে ইথার। হাইজেন্স এটাকে ইন্ট্রোডিউস করেন। ইথার হচ্ছে মাধ্যম। ইথার এমনই একটা মাধ্যম যার স্থিতিস্থাপকতা অনেক বেশি, কিন্তু ঘনত্ব অনেক কম। তিনি এরকম একটি মাধ্যমের কথা বলেন যে মাধ্যমের ভিতর দিয়ে আলোটা সঞ্চালিত হয়, অর্থাৎ তার তত্ত্ব অনুসারে আলো একটি মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হবে। এটা 1678 সালের যে থিওরি। এবং এখানে যে আলোটা সঞ্চালিত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, এবং নির্দিষ্ট তরঙ্গের দৈর্ঘ্যের জন্য নির্দিষ্ট বর্ণের অনুভূতি সৃষ্টি করে। এগুলো সত্য কথা, এগুলো মিথ্যা না। কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে ইথার, সেই ইথার যেটাকে ইন্ট্রোডিউস করছে, পরবর্তীকালে এই ইথারটা মিথ্যা বলে প্রমাণিত হয়। এই ইথারটা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়, যে ইথার বলে আসলে কিছু নাই, সেটা পরের কথা, পরে আসবে। তো আমরা আপাতত আলো তরঙ্গ তত্ত্বে আসছি যেহেতু, ইথারটাকে আমরা সত্য বলে ধরে নিচ্ছি। এবং এটা একটা অবিচ্ছিন্ন মাধ্যম যার স্থিতিস্থাপকতা অনেক বেশি, ঘনত্ব অনেক কম,
এবং আমরা তরঙ্গ বেগের যে সমীকরণটা জানি, তরঙ্গ বেগের সমীকরণ হচ্ছে বেগ v ইকুয়াল টু আমরা লিখতে পারি e বাই রো, এরকম একটা রিলেশন আমরা জানি। ই হচ্ছে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটির ধর্ম যদি বলি, আর রো হচ্ছে ঘনত্ব। এখান থেকে ইটা যদি অনেক বেশি হয়, রোটা যদি অনেক কম হয়, তাহলে ভিটা অনেক বেড়ে যাবে। এটাও সত্য যে ই বেড়ে যাচ্ছে, রো কমে যাচ্ছে, ভি অনেক বেড়ে যাচ্ছে, তাহলে আলো অতি দ্রুত বেগে এই কাল্পনিক মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হবে। এবং এই তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন, অপবর্তন ব্যাখ্যা করা যায়। সরি, সমবর্তন না, এই তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এগুলো ব্যাখ্যা করা যায়। বাট আলোক তড়িৎ ক্রিয়া দেন সমবর্তন আগে আসবে সিকোয়েন্সে। আরো একটা ক্রিয়া আছে, সেটা হচ্ছে কম্পটন ক্রিয়া ইত্যাদি, এগুলো ব্যাখ্যা করা যায় না, এবং পরবর্তীকালে মাইকেলসন এবং মর্লি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে ইথার বলে আসলে কিছু নাই, কিন্তু বাকি ইনফরমেশন গুলো সত্য প্রমাণিত হয়। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম বোঝাচ্ছি আর কি, মানে স্থিতিস্থাপকতা বাড়লে এবং ঘনত্ব কমলে বেগটা বেড়ে যাবে, এরকম এই ধরনের সমীকরণ তোমরা পড়ো নাই, আর পুরাতন সিলেবাসে ছিল তরঙ্গ বেগের সমীকরণ। জাস্ট ব্যাখ্যা বোঝানোর জন্য একটু নিয়ে আসলাম। তো আমরা এখন তরঙ্গ তত্ত্বটা দেখবো, তরঙ্গ তত্ত্ব নিয়ে বাকি আলোচনা। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বাকি ডিসকাশন চলে আসবে যে তরঙ্গ তত্ত্বে আসলে কি থিওরিটা ছিল, কি থিওরির উপর ডিপেন্ড করে হাইজেন সাহেব আসলে কি প্রিন্সিপালটা দিয়েছেন, যে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমরা ব্যতিচারকে ব্যাখ্যা করতে পারি। সমবর্তনের পরে কম্পটন ক্রিয়া, কম্পটন ইফেক্ট। হাইজেন্সের তত্ত্বটা যাওয়ার পূর্বে আমাদের আরো বেশ কিছু টার্ম সম্পর্কে ধারণা লাগবে। ওকে, আমরা নেক্সট টপিকসে যাচ্ছি। আলোর তরঙ্গ তত্ত্ব চলমান, ওয়েভ থিওরি অফ লাইট চলমান। দেখো, পারলে যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে পারবা, লজিক দিতে হবে, লজিক ছাড়া তো দিতে পারবা না। সে লজিক দিয়েছিল, সেই লজিকের উপর ডিপেন্ড করে দিয়েছিল, তার লজিক ছিল। দেখো একাডেমি যারা আছে, ইন্টারন্যাশনাল জার্নাল যারা আছে, তোমার তত্ত্ব নেই কিনা। আচ্ছা, হাইজেন্স প্রিন্সিপালে যাওয়ার পূর্বে তুমি দুই লাইনে দেখতেছো এগুলো, তার মানে দুই লাইনে সবকিছু হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম না। রো ডেনসিটি, হাইজেন্স প্রিন্সিপালের স্টেটমেন্ট পড়ার পূর্বে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। যুক্তি ছাড়া কি পরীক্ষা হয় নাকি? ডাইরেক্ট পরীক্ষায় চলে যায় নাকি আগে ডিসকাশন আছে, মানুষের ব্রেন কাজ করে আগে, তারপর না পরীক্ষায় চলে যায়? এই যে পরে পরীক্ষার সাহায্যে প্রমাণ করছে ফুকো নামক একজন সায়েন্টিস্ট যে তার তত্ত্বটা ভুল। তো ফার্স্ট ইয়ারের পোলাপানের মতো কোয়েশ্চেন করতেছো কেন? এখন তো ম্যাচিউরড। হাইজেন্স 1678 তার তত্ত্বটার স্টেটমেন্টে যাওয়ার পূর্বে আমাদের আরো কিছু থিওরি পড়তে হবে, সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ, আমাদের আরো একটা টার্ম দরকার।
কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণার গতিপথকে বলা হয় তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণার গতিপথকে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বলে। যদি কোনো উৎস থেকে কোনো তরঙ্গ উৎপন্ন হয়, কোনো উৎস থেকে যদি কোনো তরঙ্গ উৎপন্ন হয়, ধরো এখানে সোর্স আছে বা উৎস আছে, এখান থেকে কোনো তরঙ্গ উৎপন্ন হচ্ছে, এটা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে হবে, শুধুমাত্র আলোক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য তা না। তুমি যদি পুকুরে একটা ঢিল ছুঁড়ে দাও, পুকুরে একটা ঢিল ছুঁড়লে দেখবা যে এরকম কিছু সার্কুলার শেপের সামনের দিকে এভাবে প্রপাগেট করতেছে, তোমার কাছে মনে হবে সার্কেল ছড়ায় পড়তেছে পুকুরে যদি ঢিল ছুঁড়ে দাও। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে উৎস বা সোর্স। এই জায়গায় আমরা ঢিলটা ছুঁড়ে দিলাম, এই যে এরকম সার্কেলের মতো দেখা যায়, এই সার্কেল গুলোকে বলা হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণার গতিপথ, বাট এখানে কন্ডিশনটা হচ্ছে প্রত্যেকটা কণার দশা এখানে সেম থাকবে। দশা বলতে আসলে কি বোঝায়? প্রত্যেকটা কণা একই কাজ করতেছে, দশা বলতে আসলে এটা বোঝায়। ওই জায়গায় প্রত্যেকটা কণা একই কাজ করতেছে, ওই জায়গায় প্রত্যেকটা কণার বেগ সমান, প্রত্যেকটা কণার ত্বরণ সমান, প্রত্যেকটা কণা একই রকম ভাইব্রেশন করে ওই জায়গায় আছে। তখন আমরা বলি যে তার দশা সমান। দশা হচ্ছে আর তার সম্যক অবস্থা। তাহলে দশা যদি সমান হয়, একটা তরঙ্গ যদি সামনে ছড়ায় পড়ে, তাহলে আমরা এখান থেকে দেখাইতে পারবো এই ধরো তরঙ্গটা ছড়ায় পড়তেছে, আমরা দেখাচ্ছি এই যে পয়েন্ট গুলো আমরা এখানে শো করতেছি, এখানে রেড কালারের যে পয়েন্ট, 4টা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট একটা তরঙ্গ দৈর্ঘ্যের পরে আছে, অর্থাৎ প্রত্যেকটা কণার দশা এখানে সেম। এরকম ভাবে যদি এখানে যতগুলো কণা আছে সবগুলো কণার দশা যদি সেম হয়, তখন এটাকে আমরা তরঙ্গমুখ বলতে পারি। তখন এটাকে আমরা তরঙ্গমুখ বলবো বা ওয়েভ ফ্রন্ট বলবো। তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এখানে আরো তরঙ্গমুখ হতে পারে যদি দশা সমান হয়, কারণ গোলাকার শেপে আমরা জানি সামনে ছড়ায় পড়ে। কোনো পুকুরে যদি ঢিল ছোড়া হয়, তাহলে এই যে এরকম ভাবে সার্কুলার শেপ আমরা অবজার্ভ করতে পারি। আমরা ধরো এই জায়গাতে ঢিলটা ছুড়লাম, এই জায়গাতে ঢিল ছুড়লাম, এটা সার্কুলার শেপ আকারে সামনে যাচ্ছে, আর আমরা তরঙ্গ দেখাবো এখানে, এই তরঙ্গ রশ্মির মতো করে যদি দেখাই, এই যে তরঙ্গ। এটা হচ্ছে তরঙ্গের দিক। এবং যদি পুকুরে ঢিল ছোড়ার পরে এরকম তরঙ্গমুখ আমরা পাই, সেটাকে বলবো হচ্ছে 2D, টু ডাইমেনশনাল তরঙ্গ। লাইটের ক্ষেত্রে বা সাউন্ডের ক্ষেত্রে সেম ঘটনাটাই ঘটবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে 3 ডাইমেনশনাল তরঙ্গমুখ বা 3 ডাইমেনশনাল তরঙ্গ। ওয়েভটা চারদিকে ছড়ায় পড়তেছে, যে পয়েন্টে আমরা, যে ডিস্টেন্সে ওই তরঙ্গের সবগুলো বিন্দু একই দশায় থাকে। যেমন একটা তরঙ্গ ধরো এইদিকে যাচ্ছে, এইদিকে, এই হচ্ছে তরঙ্গ, তার তরঙ্গটাকে আমরা কিভাবে দেখাইলাম। আরেকটা তরঙ্গ ওইদিকে যাচ্ছে, সেটাকে আমরা এই ডিরেকশনে দেখাইলাম। একটা বাম দিকে যাচ্ছে, সেটাকে আমরা এইভাবে দেখাইলাম। একটা নিচের দিকে যাচ্ছে, সেটাকে আমরা এইভাবে দেখাইলাম। তাহলে এইটা হচ্ছে তরঙ্গ, এইটা হচ্ছে তরঙ্গ, এইটা হচ্ছে তরঙ্গ, এইটা তরঙ্গ। আর এই যে কণাগুলো, এই কণাগুলো সবগুলো কণার দশা হচ্ছে সেম। এরকম ভাবে তো আমি 4টা কণা দেখাইছি, এখানে তো বিলিয়ন বিলিয়ন কোটি কোটি পার্টিকেল বা কণা এখানে আছে।
তখন এই সবগুলো কণা যদি সেম দশায় থাকে তখন এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এবং এটা গোলাকার তরঙ্গমুখ। আর তরঙ্গমুখের সাথে তরঙ্গ সবসময় লম্বভাবে অগ্রসর হয়। এটা হচ্ছে তরঙ্গের দিক। এই যেগুলো হচ্ছে তরঙ্গের দিক, যেগুলো দাগ দেওয়া আছে স্ট্রেট লাইন, এগুলো সবগুলো হচ্ছে তরঙ্গের দিক। তরঙ্গের দিক, তরঙ্গের দিক, এগুলো হচ্ছে তরঙ্গের দিক। ডিরেকশন 360 ডিগ্রিতেই যাবে। যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে তো একটা প্লেনে থাকবে, আর 3 ডাইমেনশনাল হলে 360 ডিগ্রিতেই তরঙ্গটা সঞ্চালিত হবে। আর এই যে প্রত্যেকটা সার্কেল দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা সার্কেল হচ্ছে এক একটা তরঙ্গমুখ। আর তরঙ্গমুখের সাথে তরঙ্গ সবসময় লম্বভাবে অগ্রসর হয় যে কোনো তরঙ্গের জন্য। যে কোনো তরঙ্গ, আমরা যে তরঙ্গ, এই জন্য দেখবা যে ওয়েভ ফ্রন্টের ডেফিনেশনটা ফার্স্ট পেপারে দেওয়া ছিল। তরঙ্গ চ্যাপ্টারতে ওয়েভ ফ্রন্টের ডেফিনেশনটা বা তরঙ্গমুখের ডেফিনেশনটা দেওয়া ছিল। এটা গেল একটা প্রপার্টি। তারপরে আসো তরঙ্গমুখ কয় ধরনের হতে পারে। তো আমরা এখানে যে তরঙ্গমুখটা নিয়ে ডিসকাস করতেছি সেই তরঙ্গমুখটা হচ্ছে তোমার গোলীয় তরঙ্গমুখ। এই তরঙ্গমুখটা হচ্ছে গোলীয় বা স্ফেরিক্যাল। যদি পানির তরঙ্গমুখ হয় তাহলে গোলীয় হবে, আর আলো বা শব্দের তরঙ্গমুখ হলে সেটা হবে স্ফেরিক্যাল। ওকে, তরঙ্গমুখকে আমরা আপাতত দুটো ভাগে দেখাচ্ছি, দুটো ক্লাসিফিকেশন। নরমালি 3টা আছে কিছু কিছু বইতে। তো যদি একটা ঢিল ছুঁড়ে দেই কোন একটা পুকুরে, তাহলে বললাম যে এই ধরনের তরঙ্গমুখ গুলো পাবো। এটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখ। এটা পাওয়া যাবে বিন্দু উৎসের জন্য। হ্যাঁ, বিন্দু উৎসের জন্য পাওয়া যাবে। বিন্দু উৎস, এই যে এটা হচ্ছে বিন্দু উৎস বা পুকুরে ঢিল ছুড়লাম। নাম্বার 2, ধরো উৎস বিন্দু উৎসই আছে, সমস্যা নাই, বা এটা সূর্য। এই হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে, সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, বা সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে যে আমরা আলোটা পাবো, সূর্যের কাছে কিন্তু তরঙ্গ মুখটা থাকবে হচ্ছে গোলীয়। সূর্যের কাছে তরঙ্গ মুখটা গোলীয় থাকবে, এই যে এরকম। একটু দূরে গেল তরঙ্গ মুখ, এই, আর একটু দূরে চলে গেল, এই। ইনফিনিটিতে যাওয়ার পর এই তরঙ্গ মুখগুলোর অবস্থা দেখো। যখন ইনফিনিটিতে চলে গেছে তখন এগুলো শেপ প্লেনের মতো হয়ে গেছে। প্লেন, সমতল, প্লেনের মতো হয়ে গেছে। কখন? ডিস্টেন্সটা যখন ইনফিনিটি হয়ে গেছে। অসীম। অসীমে যাওয়ার পর এই যে গোলাকার তরঙ্গমুখ যেগুলো ছিল, তরঙ্গমুখটা সমতল হয়ে গেছে। অর্থাৎ সূর্য থেকে আমরা পৃথিবী পৃষ্ঠে বসে যে আলোটা পাচ্ছি সেটা সমতল তরঙ্গমুখ আকারে পাচ্ছি। সেটা আমরা সমতল তরঙ্গমুখ আকারে পাচ্ছি। এই যেটা একটা সমতল তরঙ্গমুখ, প্লেনস।
আগে যেটা ছিল গোলীয়, অর্থাৎ ডিস্টেন্স যদি অসীম হয়, ডিস্টেন্স অসীম হয়ে গেলে তখন ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখটা কি হবে? সমতল। এটার নাম হচ্ছে সমতল তরঙ্গ মুখ। সমতল তরঙ্গ মুখ বা প্লেন ওয়েভ ফ্রন্ট বলে। উৎস এবং পর্যবেক্ষণের মধ্যে দূরত্ব অসীম হলে এই তরঙ্গ মুখ পাওয়া যাবে। আরেকটা তরঙ্গ মুখ নিয়ে ডিসকাস করা হয়, সেটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না আপাতত, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল তরঙ্গ মুখ। সিলিন্ড্রিক্যাল অর্থাৎ উৎস যদি লাইন হয়, উৎসটা যদি একটা লাইন হয়, ধরো এরকম লাইন হচ্ছে একটা উৎস, তাহলে আলো ছড়ায় পড়বে এরকম ভাবে। ওই যে লাইন অফ চার্জের জন্য গাউসিয়ান সারফেসের মতো ব্যাপার, বা সমবিভব তল যে পড়ছিলাম। তো এইবার এটার ক্ষেত্রে যে তরঙ্গ মুখটা সেটাকে কনসিডার করা হয় হচ্ছে সিলিন্ড্রিক্যাল। টিউব লাইটের ক্ষেত্রে বা একটা স্লিট, ন্যারো স্লিট যদি হয়, এরকম ধরো এইরকম ন্যারো স্লিট যেখান থেকে লাইটটাকে আমরা ইন করাইতে পারি, লং ন্যারো স্লিট, এর ভিতর দিয়ে লাইট যদি ইন করানো যায়, তখন এর জন্য আমরা যে ওয়েভ ফ্রন্টটা পাবো সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপের। তার দুই পাশে কিন্তু অবস্টাকল, বাধা, এই স্লিট দিয়ে লাইটটাকে ইন করাবো। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট পাবো, সমতল ওয়েভ প্লেন ওয়েভ ফ্রন্ট, আর হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। ওকে, এই ছিল তরঙ্গ মুখের প্রকারভেদ। এবার আসো হাইজেন সাহেব কি বলছে, হাইজেন প্রিন্সিপালটা কি। হাইজেন সাহেব বলতেছে কোন তরঙ্গ মুখের প্রত্যেকটি কণা একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা হয়। কোন তরঙ্গ মুখের প্রত্যেকটি কণা একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে, প্রত্যেকটি কণাকে, এটাকে প্রত্যেকটি কণাকে লিখে রাখো, কোন তরঙ্গ মুখের প্রত্যেকটি কণাকে একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা হয়। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে তার একটা কথা। তারপর বলছে যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, তা ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। একটু খেয়াল করো, একটা ভিডিও খেয়াল করো একটু। দেখো একটা পুকুরে ঢিল ছুঁড়ে দিই, তাহলে এরকম কি ধরনের ওয়েভ ফ্রন্ট তৈরি হতে পারে। এই যে সার্কেলের মতো দেখো চারদিকে ছড়ায় পড়তেছে, সার্কুলার শেপ, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। যেখানে ঢিলটা ছুড়লাম সেটা হচ্ছে আসলে সোর্স অফ ডিস্টারবেন্স, এখানে আমি এনার্জিটা সাপ্লাই করছি, এই এনার্জিটাই এখন সামনে সঞ্চালিত হবে। আর সার্কেলের মতো হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওখানে প্রত্যেকটা পয়েন্টে কণাগুলোর দশা সেম হবে। এখানে এই ডিস্টেন্সে, এই দূরত্বে প্রত্যেকটা কণার দশা কি হবে? সেম হবে। এই জন্য এটা একটা তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তারপর আরেকটা দূরত্বে গেলে দেখা যাচ্ছে এখানে দশাগুলো সেম হবে, তখন এটা একটা ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ হবে। এই সার্কুলার শেপে যা দেখা যাচ্ছে প্রত্যেকটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। এই সার্কেল করে যা দেখানো হচ্ছে, আর এটা সার্কুলার ওয়েভ ফ্রন্ট। আর সাউন্ড বা লাইটের ক্ষেত্রে হলে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হয়ে যাবে। আর যদি এটা অনেক দূরে ছড়ায় পড়ে তখন দেখবে এটা সার্কুলার শেপে থাকে না, তখন এটা প্লেন হয়ে যায়, সমতল তরঙ্গ মুখ আমরা বলতে পারি। এখন এটাই বলা হচ্ছে যে তোমার
এই যে তরঙ্গমুখের প্রত্যেকটা কণা, এটা বলতেছে হচ্ছে হাইজেন বলতেছে, প্রত্যেকটা কণা পরবর্তী তরঙ্গমুখের জন্য উৎস হিসেবে কাজ করে। প্রত্যেকটা কণা পরবর্তী তরঙ্গমুখের জন্য কি হিসেবে কাজ করে? উৎস হিসেবে কাজ করে, সোর্স। যেমন আমরা এখন ডায়াগ্রামে যদি আসি, ধরো এই হচ্ছে সোর্স বা উৎস, আমি ইয়েলো কালারে দেখাচ্ছি। এটা হচ্ছে সোর্স, বা এখানে আমি ডিস্টারবেন্স প্রয়োগ করলাম, এখানে। তো এটা যদি উৎস হয় তাহলে এখান থেকে তরঙ্গমুখ সৃষ্টি হবে। তো আমরা একটা তরঙ্গমুখকে কনসিডার করলাম, এই হচ্ছে একটা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এই তরঙ্গমুখের প্রত্যেকটা কণা একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা কণা, এটা যেমন একটা উৎস, এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা এরকম উৎসের মতো আচরণ করবে। এই একটা কণা আমরা কনসিডার করলাম, ধরো এই একটা কণা আমরা কনসিডার করলাম, এই একটা কণা কনসিডার করলাম, এই অনেকগুলো কণা আমরা কনসিডার করলাম। এখানে বিলিয়ন মিলিয়ন পার্টিকেল বিদ্যমান। এই প্রত্যেকটা কণা এক একটা উৎস হিসেবে কাজ করবে আবার, অর্থাৎ তারা আবার ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, তরঙ্গমুখ তৈরি করবে। ধরো এই কণাটা একটা তরঙ্গমুখ তৈরি করলো, 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 এই কণা, এই কণা, এই কণা, এই কণা তরঙ্গমুখ তৈরি করলো। এবং এই তরঙ্গমুখগুলোকে বলা হচ্ছে, এই কণা যে তরঙ্গমুখ তৈরি করবে সেখান থেকে যে তরঙ্গ পাওয়া যাবে সেই তরঙ্গগুলোকে বলা হয় অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ। এই অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ হচ্ছে বাচ্চা তরঙ্গ আর কি, নতুন তরঙ্গ সে সৃষ্টি করতেছে। তারপর বলতেছে, যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, আমরা একটা সাধারণ স্পর্শক তল যদি পাই, এগুলোকে স্পর্শ করে, এই যে স্পর্শ করে একটা সাধারণ স্পর্শক তল পাওয়া যাচ্ছে, দেখো এই যে, এই যে স্পর্শ করে একটা সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, তখন এটা হবে ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান। এই যে এটা হবে নতুন তরঙ্গমুখের অবস্থান, নতুন তরঙ্গমুখের অবস্থান। স্পর্শ করে আমরা একটা সাধারণ স্পর্শকীয় তল পেলাম, এটা হবে নতুন তরঙ্গমুখের অবস্থান। এবং এইভাবে তরঙ্গমুখ সৃষ্টি হবে। তরঙ্গগুলো মূল তরঙ্গের যে বেগ ছিল, ধরো ইনিশিয়ালি সে এখান থেকে এখানে আসছে, একটা সার্টেন বেগ তো তার ছিল সিতে, এবং পরবর্তীকালে সে সি বেগেই সামনের দিকে সঞ্চালিত হবে, তরঙ্গের বেগ কিন্তু অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে তার কথা, তরঙ্গের বেগের কোনো পরিবর্তন হবে না, তরঙ্গের বেগ একই থাকবে, তরঙ্গমুখ সৃষ্টি হবে। এবং যে কোনো সময়ে তরঙ্গমুখ আমরা খুঁজে বের করতে পারবো সেই টাইমের উপর ডিপেন্ড করে। এটা যদি একটা নির্দিষ্ট সময় পরে হয়, টি সময় পরে হয়, তাহলে এই দূরত্বটাকে আমরা বলতে পারবো, হচ্ছে s ইকুয়াল টু ct। পরে যদি আরেকটা তরঙ্গমুখ পাই আমরা, ধরো এই একটা তরঙ্গমুখ, এই তরঙ্গমুখটা কোন সময় পরে, আমরা ধরে নিলাম যেটা উৎস থেকে টি প্রাইম সেকেন্ড পরে এই তরঙ্গমুখটা, কত সময়, টি প্রাইম। তো এটা যদি টি প্রাইম সময় পরে হয়, তাহলে এই তরঙ্গমুখটা উৎস থেকে কত দূরে আছে, s ইকুয়াল টু সি টি প্রাইম। এইভাবে আমরা যে কোনো টাইমে তরঙ্গমুখটাকে আইডেন্টিফাই করতে পারবো, তরঙ্গের বেগ জানা থাকলে। এটাই হচ্ছে হাইজেন্সের প্রিন্সিপাল। এই হাইজেন্সের প্রিন্সিপালের উপর ডিপেন্ড করেই আমরা আলোর ব্যতিচার খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, অপবর্তন, এগুলোকে ব্যাখ্যা করতে পারি। আমাদের নেক্সট
থিওরি যেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি, আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। ক্রিয়েটিভ কোশ্চেন যদি কখনো বোর্ডে আসে তাহলে এখান থেকে আসার সম্ভাবনা হচ্ছে 80%, আর বাকি 20% হচ্ছে অপবর্তন। 20% না, 19%, 19%, আর 1% হচ্ছে সমবর্তন। সমবর্তন থেকে আসার সম্ভাবনা খুবই কম, 1% ধরে রাখলাম আর কি। আমরা নেক্সট টপিকসে যাব হচ্ছে আলোর ব্যতিচার। ব্যতিচারটার জন্য একটা কমপ্লিট ক্লাস নিতে পারলে ভালো হতো, শুধুমাত্র ব্যতিচারের উপর। তোমাদের মঙ্গলবার আমার ক্লাস হচ্ছে 3টা থেকে। 2টো থেকে কে ক্লাস নেয়? 2টো থেকে কার ক্লাস বলো তো একটু? মঙ্গলবার 2টো থেকে কার ক্লাস? সিলেবাস বাকি আছে? সিলেবাস বাকি আছে কিনা সেটা বলো। রূপক স্যারের সিলেবাস কি বাকি আছে না শেষ? জি স্যার মানে কি বাকি আছে, কি বলে? আচ্ছা, 4টা থেকে আমি পারবো না, আমারই ক্লাস আছে। ওয়েডনেসডে 4টায় কার ক্লাস? ওয়েডনেসডে 4টায় কার ক্লাস? অফ। ওয়েডনেসডে 16 ডিসেম্বর, আরেক বিপদ। তাহলে আচ্ছা, মঙ্গলবার আমি 1টা থেকে ক্লাস নিব। মঙ্গলবার 1টা থেকে ক্লাস নেব, 1টা থেকে। মঙ্গলবার 1টা থেকে ক্লাস, হ্যাঁ? তোমাদের যদি কোনো গ্রুপ থাকে গ্রুপে নোটিশ আকারে দিয়ে দিও, যে কেউ একজন। আচ্ছা, এবার আসো আলোর ব্যতিচার। আমরা একটু আগে ব্যতিচারটা স্টার্ট করে দিই, ডেফিনিশনটা পরে রাখি। নেক্সট ক্লাসে আমরা বাকি আলোচনা করব। নেক্সট ক্লাসটা মিস করবো না, নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। একটু প্রবলেম হলেও ক্লাসটা করার চেষ্টা করো। আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। তো আলোর ব্যতিচার হচ্ছে আসলে, যদি আমরা এতক্ষণ পুকুরে একটা ঢিল ছুঁড়েছিলাম, ম্যাথ দিছিলাম না, তোমরা স্ক্রিনশট নিয়ে নিছিলা তো? ম্যাথ মনে দেওয়া হয়েছিল রেদওয়ান? আচ্ছা, একটু ব্যতিচারটা স্টার্ট করে তারপরে কথা বলতেছি তোমাদের সাথে। ব্যতিচারটা ডেফিনিশনটা পড়ে তারপর তোমাদের সাথে কথা বলতেছি। এতক্ষণ পুকুরে আমরা একটা ঢিল ছুঁড়েছিলাম, এবার যদি দুটো ঢিলকে একসাথে ছোড়া হয় একই সময়ে, বা ঢিল ছুড়লেই হবে না, কন্টিনিউয়াসলি এই পয়েন্টে এবং এই পয়েন্টে ডিস্টারবেন্স অ্যাপ্লাই করতে হবে। কন্টিনিউয়াসলি এই পয়েন্টে এবং এই পয়েন্টে তুমি যদি ডিস্টারবেন্স অ্যাপ্লাই করো, তাহলে কোথাও তরঙ্গগুলো একই দশায় মিলিত হয়, কোথাও তরঙ্গগুলো বিপরীত দশায় মিলিত হয়। দুটো উৎস থেকে বা দুটো গোলাকার বস্তু সাপেক্ষে তুমি যদি এখানে কন্টিনিউয়াসলি ডিস্টারবেন্স অ্যাপ্লাই করতে থাকো, তাহলে দেখবা কোথাও তরঙ্গগুলো একই দশায় মিলিত হয়, সেখানে তরঙ্গের বিস্তার অনেক বেশি হয়ে যায়, আবার কোথাও বিপরীত দশায় মিলিত হয়, সেখানে তরঙ্গের বিস্তার অনেক কমে যায়। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে, দুটো উৎস থেকে তরঙ্গ নির্গত হচ্ছে, কোথাও তরঙ্গগুলো একই দশায় মিলিত হয়েছে, সেখানে তরঙ্গগুলো অনেক বড় হয়ে গেছে, আর কোথাও দেখো তরঙ্গ নাই। এই যে কোথাও তরঙ্গ নাই, কোথাও তরঙ্গ নাই। তো এই ধরনের ঘটনাকে বলা হয় হচ্ছে ব্যতিচার বা অপবর্তন। দুটি তরঙ্গের উপরিপাতন হবে। তোমরা স্থির তরঙ্গ যেমন তৈরি করেছিলা, কিছুটা ওই রকমই ব্যাপারে যখন স্থির তরঙ্গ তৈরি করেছিলা। আর শব্দেরও ব্যতিচার হয়।
আমাদের পুরাতন সিলেবাসে ছিল যে শব্দের ব্যতিচার তৈরি হবে শব্দ তরঙ্গের, তো নতুন সিলেবাসে শব্দের ব্যতিচার ছিল না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোর ব্যতিচার পড়বো। আমরা পানির তরঙ্গের ক্ষেত্রে ব্যতিচারটা দেখাবো না, এটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম। আমরা ব্যতিচারটা পড়বো হচ্ছে আলোক তরঙ্গের ক্ষেত্রে। তাহলে এই যে দুটি উৎস থেকে তরঙ্গ যখন নির্গত হবে, সেই দুটি তরঙ্গের মধ্যে উপরিপাতনের ফলে কখনো তীব্রতা বৃদ্ধি পাবে, তরঙ্গের তীব্রতা কখন বৃদ্ধি পাবে, কখনো হ্রাস পাবে, কখনো বৃদ্ধি পাবে, কখনো হ্রাস পাবে। এই ঘটনাকে বলা হয় হচ্ছে আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট। আলোর জন্য হলে আলোর ব্যতিচার, শব্দের জন্য হলে শব্দের ব্যতিচার। তবে আমরা আলোর জন্য যেহেতু পড়তেছি, এটা হবে আলোর ব্যতিচার। এই যে পানির ক্ষেত্রে যেরকম পাওয়া যাবে, দেখো যে দুটো পয়েন্টে ডিস্টারবেন্স কন্টিনিউয়াসলি প্রয়োগ করা হয়, তাহলে এই জায়গায় দেখো এখানে কোনো তরঙ্গ থাকে না, এই জায়গাগুলোতে একদম ডিমিনিশড হয়ে গেছে, এই যে এই জায়গাগুলো। তো এই জায়গাগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। তরঙ্গ ধ্বংস হয়ে গেছে, এই জন্য ধ্বংসাত্মক ব্যতিচার। আর যেখানে দেখো তারা একই দশায় যখন মিলিত হয়েছে, তখন তরঙ্গের পরিমাণ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন সেটাকে বলা হচ্ছে হাই ওয়েভ। আর এখানে নো ওয়েভ, এই হাই ওয়েভটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। আলোর ক্ষেত্রেও সেম একই ঘটনাটাই ঘটবে, তবে আলোর ক্ষেত্রে আমরা এটা অবজার্ভ করতে পারবো হচ্ছে একটা তোমার ডোরার মতো, ফ্রিঞ্জের মতো অন্ধকার, যেখানে যেখানে তরঙ্গ থাকবে সেখানে উজ্জ্বল, যেখানে তরঙ্গ থাকবে না সেখানে অন্ধকার। হাই ওয়েভ উজ্জ্বল আর নো ওয়েভ অন্ধকার। আলোর ক্ষেত্রে আমরা যেটা পাবো, এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের নাম হচ্ছে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। আর এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের নাম হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। হাই ওয়েভ মানে হচ্ছে তীব্রতা অনেক বেশি, তীব্রতা অনেক বেশি। আর আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে উজ্জ্বল পাবো, উজ্জ্বল। আর নো ওয়েভ মানে হচ্ছে তীব্রতা, নো ওয়েভ হলে এক্স্যাক্টলি তীব্রতা শূন্যই, কম বলবো না, তখন আমরা পাবো হচ্ছে অন্ধকার। কিছু শর্ত আছে, শর্তে আমরা পরে যাব, কি কি শর্তে ঘটনাগুলো ঘটবে এটা পড়ার পরে আমরা দেখব। তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে ব্যতিচারের? ব্যতিচারের ডেফিনেশনে আমরা যাই। আচ্ছা, তো ব্যতিচারটা সর্বপ্রথম অবজার্ভ করেন হচ্ছে তোমার থমাস ইয়ং 1807 এ। ওই যে বলেছিলাম যে আলো তরঙ্গ তত্ত্বটাকে সুপ্রতিষ্ঠিত করেন ইয়ং। ইয়ং তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি তার তত্ত্বটাকে সুপ্রতিষ্ঠিত করেন। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমি মঙ্গলবার দেখাবো, আজকে নিয়ে আসতেছি না, আজকে শুধু ডেফিনেশনটা বলবো। আমরা যেটা দেখতে পারবো যে এই যে উৎস থেকে যখন আলোক উৎসটা নির্গত হবে, এটা একটা স্লিটের মধ্যে দিয়ে পাস করানো হয়। এটা একটা স্লিট বা চির বলে বা ন্যারো ওপেনিং বলে বা অ্যাপারচার বলে, অনেকগুলো নাম আছে। আগের স্লাইড। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা দেখে আমরা শেষ করে দিচ্ছি। ডেফিনেশনে যাই। ডাবল স্লিটটা একটু দেখাইতেও তো পারি মনে হয়, হালকা একটু দেখানো যাবে। সোর্স, উৎস, ইয়ং এর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা, ইয়ং যে এক্সপেরিমেন্টটা করেছিল তার অ্যারেঞ্জমেন্ট। তিনি লাইটটাকে এই স্লিটের ভিতর দিয়ে প্রবেশ করাবেন, তিনি এটার নাম দিয়েছেন হচ্ছে স্লিট S1। এদিক দিয়ে লাইটটা ইন করবে, দেখো ন্যারো স্লিট, ন্যারো ওপেনিং, এবং এটা তরঙ্গের দৈর্ঘ্যের সাথে কম্পারেবল।
আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এর প্রস্থটা কম্পেয়ারেবল, মানে এতটাই ক্ষুদ্র। সূক্ষ্ম ক্যালকুলেশন কিন্তু এগুলো, সূক্ষ্ম এক্সপেরিমেন্ট। তারপর যে লাইটটাকে তিনি ইন করাচ্ছেন, ধরো এই হচ্ছে লাইট, এই হচ্ছে লাইট, তরঙ্গ মুখ আকারে সঞ্চালিত হচ্ছে, এই যে তরঙ্গ মুখ আকারে সঞ্চালিত হচ্ছে, তারপর স্লিটের ভিতর দিয়ে ইন করলো, এই যে ইন করলো তরঙ্গ মুখ আকারে, এই যে। তারপরে আরো দুটো স্লিট তিনি রাখছেন, আরো দুটো স্লিট, এই যে একটা স্লিট, এই যে একটা স্লিট রাখার কারণ নেক্সট দিন বলবো। এই ধরনের দুটি উৎসকে বলা হয় সুসংগত উৎস। এই একটা উৎস, এই একটা উৎস সুসংগত উৎস, সেটা কি সেটাও নেক্সট দিন বলবো। এই দুটো উৎস, এই একটা উৎস থেকে লাইট রে পেলাম, তারপর এই দুটি উৎস, এই একটা উৎস, এই একটা উৎস, এই দুটি উৎস থেকে আলোক রশ্মি আবার নির্গত হবে, নির্গত হয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে, তরঙ্গ আকারে নির্গত হবে, তরঙ্গ আকারে। ধরো এই একটা ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ, এই একটা ওয়েভ ফ্রন্ট, তারপর এই হচ্ছে পরবর্তী ওয়েভ ফ্রন্ট, এই হচ্ছে পরবর্তী ওয়েভ ফ্রন্ট, তার পরবর্তী ওয়েভ ফ্রন্ট, তার পরবর্তী ওয়েভ ফ্রন্ট, সিমিলারলি তার পরবর্তী তরঙ্গ মুখ, তার পরবর্তী তরঙ্গ মুখ। এইভাবে এইগুলো সামনে প্রপাগেট করে। তারা যখন একই দশায় মিলিত হয় তখন আমরা উজ্জ্বল বিন্দু পাই। দেখো যেখানে ব্লু ব্লু ইয়েলো ইয়েলো ব্লু ব্লু মিট করছে সেটাকে আমরা একই দশায় বলি। এই যে ব্লু ব্লু ইয়েলো ইয়েলো, এটা জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম, এবং ইন প্র্যাকটিক্যালি এই ঘটনাটাই ঘটে। তারা একই দশায় মিলিত হচ্ছে, ব্লু ব্লু এটা বোঝানোর জন্য, ইয়েলো ইয়েলো ব্লু ব্লু। যখন একই দশায় মিলিত হয় তখন ওই বরাবর আমরা এখানে সবগুলো রে যে এই পথে ট্রাভেল করবে সব জায়গায় তারা একই দশায় মিলিত হবে। অর্থাৎ উৎস বরাবর একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যায়, উৎস বরাবর একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যায়। এটা হচ্ছে স্ক্রিনের ভিতরে, এটা হচ্ছে স্ক্রিনের ভিতরে উৎস বরাবর একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যায়, কারণ তারা একই দশায় মিট করতেছে। একই দশায়, দেখো একই দশা, একই দশা, একই দশা। তারপরেরটাই দেখো তারা ঠিক বিপরীত দশায় মিট করতেছে, তারপরেরটায় তারা বিপরীত দশায় মিট করতেছে, এই যে। তখন এখানে পাবো হচ্ছে অন্ধকার। ঠিক তার নিচেও আবার তারা বিপরীত দশায় মিট করতেছে, দেখো এই যে এখানে পাবো হচ্ছে অন্ধকার। তাহলে এখানে যে প্যাটার্নটা আমরা পাবো স্ক্রিনের মধ্যে, স্ক্রিনের ভিতরে যে আমরা প্যাটার্নটা পাবো, এটা আসলে কম্পাস দিয়ে আঁকলে সুন্দর করে আঁকা যায়। তোমরা কম্পাস দিয়ে আঁকবা, বাসায় বসে দেখবা যে সুন্দরভাবে মিলে যাবে। এটা এখানে কম্পাসের একটা সেন্টার কনসিডার করবা, এখানে একটা সেন্টার কনসিডার করবা, এখানে যে ব্যাসার্ধে বৃত্তচাপটা আঁকবা এখানে ঠিক একই ব্যাসার্ধে বৃত্তচাপ আঁকবা। দুটো কালি নিবা, একটা ধরো ব্ল্যাক ব্ল্যাক বা রেড, যে কালি দিয়ে এটা আঁকবা সেই কালার দিয়ে এটা আঁকবা, যে কালার দিয়ে পরেরটা আঁকবা ঠিক সেই কালার দিয়ে আবার পরেরটা আঁকবা। ড্র করলে, কম্পাসের সাহায্যে ড্র করলে এটা মিলে যাবে। উৎস বরাবর তারা একই দশায় মিলিত হচ্ছে, এই উৎস বরাবর পাবো আমরা একটা ব্রাইট পয়েন্ট পাবো স্ক্রিনের উপর, উজ্জ্বল বিন্দু পাবো। এই যে উৎস বরাবর একটা উজ্জ্বল বিন্দু পাবো, তার উপরে পাবো অন্ধকার, তার উপরে আবার তারা একই দশায় মিলিত হচ্ছে। দেখো তারা আবার একই দশায় মিলিত হচ্ছে, এই যে একই দশায় মিলিত হচ্ছে, তখন আবার একটা উজ্জ্বল পাবো। তো রাইটের নিচে তারা আবার একই দশায় মিলিত হচ্ছে, সেখানে আবার উজ্জ্বল পাবো। অর্থাৎ অল্টারনেটিভ পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, আমরা এরকম একটা প্যাটার্ন পাবো। এটাকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার ঝালর, অনেক কিছুই নাম আছে, বা ব্যতিচার ডোরা। হ্যাঁ, এগুলোকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন। তার মানে কেন এই উজ্জ্বল অন্ধকার হচ্ছে, ওই যে একটু আগে আমরা যে ডায়াগ্রামটা দেখলাম পানি তরঙ্গের ক্ষেত্রে, একই দশায় মিলিত হলে তরঙ্গ থাকে, বিপরীত দশায় মিলিত হলে তরঙ্গ থাকে না, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ। এই যে উজ্জ্বল যখন পাচ্ছি তখন সেই ব্যতিচারটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচার। যখন অন্ধকারটা পাচ্ছি তার নাম হচ্ছে ধ্বংসাত্মক ইন্টারফারেন্স বা ডিস্ট্রাকটিভ ব্যতিচার, ইন্টারফারেন্স আর কি। ওকে, আমরা এখান থেকে নেক্সট ক্লাস স্টার্ট করব আবার। হ্যাঁ, এতটুকু পর্যন্ত একটু পড়ে রাখো, আমরা এখান থেকে নেক্সট ক্লাস স্টার্ট করব। জাস্ট তার আগে একটু ডেফিনেশনটা লিখে নিই, আমি এই পেজ থেকে আবার আসবো। এই যে এরকম একটা ঘটনা পাওয়া যায়, দেখো এই যে যেটা আমি কাজটা আগে করে রাখছি,
যেরকম নেক্সট দিন আমি আবার দেখাবো, এখান থেকে শুরু করবো, এই পেজ থেকে। একটু ডেফিনেশনটা লিখে রাখো। ডেফিনেশনটা হচ্ছে, আমি ওই পেজে আবার আসবো মঙ্গলবারের দুপুর 1টায়। দুটি সুসংগত উৎস হতে নির্গত একই তরঙ্গ দৈর্ঘ্য ও সমান বা প্রায় সমান বিস্তারের আলোক তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকে আলোর ব্যতিচার বলে। তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে, তা নাহলে তো অন্ধকার, উজ্জ্বল অন্ধকার পাওয়া যায় না। আর বিস্তার সমান কেন বলছে? বিস্তার সমান না হলে তো একটা আরেকটাকে ক্যান্সেল করতে পারবে না, পরিপাতনের শর্ত।